বছর আগে যে জায়গাতে জল জমতো না, এখন সেই জায়গাতেও জল জমছে। উন্নয়নের জোয়ারে বড়নগরকে ভরিয়ে দিয়েছে। উন্নয়নের এই তো গুণ, তাকিয়ে দেখো বড়নগর হাঁটু জলে হচ্ছে সুইমিং পুল। বড়নগরের বেশিরভাগ মানুষকে পানীয় জল কিনে খেতে হয়। মানুষ শুধু অপেক্ষা করছে ইভিএম এর সুইচটা তৃণমূলের কোথায় আছে সেটা খুঁজে নেবার। শুধু লাল নীল আলো জ্বালালেই তো আর মানুষের জীবন আলোকিত হয় না। হাউস দা জোস, বড়নগরে অনলি জিতবে সজল ঘোষ। এসআইআরে যখন মানুষ হেনস্থা হয়ে ঘুরছিল, ওরা কোথায় ছিল? মৃত ভোটাররা এতদিন আমরা দেখেছি সব স্বর্গ থেকে এসে ভোট দিয়ে গেছে। বামপন সরকার মহিলাদেরকে শাড়ি চেঞ্জ করিয়ে প্রত্যেকদিন পক্সি দিত ভোটের দিন। জুট মিল দীর্ঘ কয়েক মাস ধরে বন্ধ। এখন বিরোধীদের কাছে হাতিয়ার হচ্ছে তেলাপিয়া, লোটে। কর্মসংস্থান একটা বড় সমস্যা এই মুহূর্তে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কি জিজ্ঞেস করুন। নমস্কার, ডলার প্রেজেন্টস দ্য ওয়ার্ল্ড স্পেশাল 26-এ আবার আমরা চলে এসেছি নতুন এক বিধানসভা কেন্দ্র, হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র, যার নাম বরানগর। এবার বরানগরে দাঁড়িয়েছেন তিন মহারথী। বলা যাচ্ছে যে ত্রিমুখিক একেবারে নির্বাচন হতে পারে। বিজেপি থেকে দাঁড়িয়েছে সজল ঘোষ, তৃণমূল থেকে সায়ন্তিকা ব্যানার্জি এবং সিপিএম থেকে সায়নদীপ। আমরা যেই প্রসঙ্গ শুরু করব যেটা একেবারে সহজ সরল একটা প্রশ্ন, যেই প্রশ্ন নিয়ে আমি তিনজনের কাছেই যাব। আমার ডান দিকে রয়েছে তৃণমূল কংগ্রেস, আমার ঠিক পেছন দিকে রয়েছে সিপিএম এবং আমার বাঁদিকে বিজেপি। আমি যেই সহজ প্রশ্ন নিয়ে প্রথমে তৃণমূলের কাছে যাব, সেটা হলো বরানগর ঠিক এই সময় কেমন আছে বরানগর? বড়নগরের উত্তেজনার পারদ চলছে। আচ্ছা, আমি উন্নয়নের দিক থেকে বলছি, বরানগর ঠিক কোন জায়গায় রয়েছে? উন্নয়নের কাজ প্রচুর হয়েছে এখানে। আমাদের যে পথশ্রী প্রকল্পে 20,000 কিলোমিটার সারা রাজ্যব্যাপী কাজ যেটা শুরু হয়েছে, সেই কাজ আমাদের বরানগরে দেখুন প্রত্যেকটা অলি গলিতেই কাজ শুরু হয়ে গেছে এবং বরানগরে আলোকিত করা হয়েছে প্রত্যেকটা গলিকে। বরানগর উন্নয়নের কাজ চলছে আমাদের। কিন্তু বিরোধীরা তো অন্য কথা বলছে, বরানগরে কোনো কাজই হয়নি। বিজেপি সজল ঘোষ বারবার যাচ্ছেন, রাস্তায় গিয়ে কথা বলছেন মানুষদের সঙ্গে, সেখানে বারবার বহু বিষয়, নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে আরো অনেক কিছু। কি মনে হচ্ছে বরানগর ঠিক এতটাই উন্নতি হয়েছে? আলো হয়েছে বলছে। আলো যে যা হয়েছে তার প্রত্যেকটা খাতে কত খরচ হয়েছে তার একটা হিসাব সেটা সবার সামনে পেশ করা হোক। আমার মনে হয় না যে এত আলো লেগেছে যে হিসাবটা মানে কিছুদিন আগে আমরা পেয়েছি বা মোড়ে মোড়ে লাগানো আছে, সেরকম কোনো হিসাব হয়েছে বলে আমার মনে হয় না। আর রাস্তাঘাটের অবস্থা আপনারা একটু বৃষ্টির দিনে ঘুরে দেখবেন সারা বরানগরটা। আগে যে জায়গাটা 5 বছর আগে যে জায়গাতে জল জমতো না, এখন সেই জায়গাতেও জল জমছে। ঠিক। আমি এই দুজনের মাঝখানে পড়ে আমি আরেকজনের কাছেও যাই। সায়নদীপ একেবারে যুব না হলেও এমন একটা জায়গায় রয়েছে, ভরসার অনেকটা জায়গা হয়েছে। ফেসবুকে তো সোশ্যাল মিডিয়ায় বামফ্রন্টের এত প্রচার চলছে, কিন্তু রাস্তাঘাটে সেই প্রচারের কোনো রিফ্লেকশন আসছে কি? মানুষ তার উত্তর দেবে। আমরা বামপন্থীরা দেখেছি যে মানুষ অতীতেও এই ইতিহাস, এই নজির সৃষ্টি করেছে। আপনি এর আগে যে প্রশ্নটা করলেন যে বরানগরে কি কি সমস্যা, আপনি যদি একটু বরানগরটা ভালো করে ঘোরেন তাহলে দেখবেন বরানগরের বিভিন্ন জায়গায় রাস্তাঘাটের সমস্যা। দ্বিতীয় হচ্ছে পানীয় জলের সমস্যা, বরানগরের বেশিরভাগ মানুষকে পানীয় জল কিনে খেতে হয়। তৃতীয় সমস্যা হচ্ছে বরানগরের একটা বিস্তীর্ণ অঞ্চল, একটু এগিয়ে গেলেই সোজা আলমবাজার, যে আলমবাজারকে জুট মিলকে কেন্দ্র করে বরানগরের বহু শ্রমিক মহল্লা নিম্নবিত্ত মানুষ বেঁচে থাকে। আজকে জুট মিল দীর্ঘ কয়েক মাস ধরে বন্ধ। শ্রমিকরা আজকে দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছে না। যারা অবসর গ্রহণ করেছেন তারা পিএফ এর টাকা পাচ্ছেন না। তৃণমূল কি করলো এতদিন? এই যে 1.5 বছর তৃণমূল সময় পেল, কি করলো আমার নতুন করে বলার অপেক্ষা রাখে না। গোটা রাজ্যের মানুষ তার নিজের অভিজ্ঞতা দিয়ে জানে। তৃণমূল যেভাবে চুরি, দুর্নীতি, নৈরাজ্য, অপশাসন, তৃণমূল চুরি, দুর্নীতি, অপশাসন চালিয়েছে। কি বলবে তৃণমূল? এখানেও তাই না, এখানে একদমই না। এখানে যা শেষ করে গেছিল 34 বছরের বামফ্রন্ট সরকার, তারপর এসে আমাদের তৃণমূল সরকার, মামাটি মানুষের সরকার 2011 সালে এসে উন্নয়নের জোয়ারে বরানগরকে ভরিয়ে দিয়েছে। উন্নয়নের জোয়ার বলছে উন্নয়নের জোয়ারে ভরিয়ে রেখেছে তৃণমূল বরানগরকে। কি বলবে? উন্নয়নের এই তো গুণ, তাকিয়ে দেখো বরানগর হাঁটু জলে হচ্ছে সুইমিং পুল। তো বরানগরের রায়, তৃণমূলের বিদায়, আর নিশ্চিত করে এরা একে অপরের পরিপূরক, সিপিএম আর তৃণমূল। সিপিএম তৃণমূল একে অপরের পরিপূরক। আমি এটা মনে রাখার মতো একটা কথা, এই যে যারা সুইমিং পুল নিয়ে কথা হচ্ছে, আপনারাই তো বোধহয় পথে নেমে পড়েছিলেন পুরো একেবারে গামলা নিয়ে। একদম, যতই করো হামলা, বরানগরে উল্টে দেবে সজল দা গামলা। হাউস দা জোস, বরানগরে অনলি জিতবে সজল ঘোষ। একের পর এক সংলাপ বলে যাচ্ছে, মানে বিরোধী একের পর এক সংলাপ। গামলা, তারপরে জিতবে সজল ঘোষ। তৃণমূল কোথায়? দেখুন, অতিথি হয়ে যদি আসে তাহলে তো ডায়লগ বাজি দিতে হবে। আসলে সারা বছর মানুষের পাশে থাকে না এরা। সারা বছর এরা বাড়িতে থাকে, বাড়িতে ছিটকিনিটা তুলে টিভি দেখে।
এই ভোট যখন আসে তখন আবার মাঠে নামে, ওই মুখে স্নো পাউডার মেখে যেমন রঙ্গমঞ্চে নাটক করতে হয় সেই নাটক চলছে। 4 তারিখে রেজাল্টটা আসছে দিন, আপনি দেখবেন বরানগরের মানুষ অতীতেও সায়ন্তিকা ব্যানার্জিকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন, আগামী দিনেও নির্বাচিত করবেন। আর তো কয়েকটা দিনের সময়ের অপেক্ষা শুধু। একটা একটা বিষয় নিয়ে কথা বলা, সেটা হচ্ছে যে এই বাগবিতণ্ডা, মানে একদিকে সায়ন্তিকা আর অন্যদিকে সজলের যে বাগবিতণ্ডা, সেটা তো জনগণ দেখলো রাস্তার মধ্যে এরকম একটা সামনাসামনি টক্কর, সেটা আপনারা মানুষ কি ঠিকভাবে নেবে, কি মনে হয়? না, মানুষ দেখেছে যে একটা মহিলা প্রার্থীকে কিভাবে অশালীন ইঙ্গি প্রত্যঙ্গ করে বা সজল ঘোষ কিভাবে প্রত্যেকবার অপদস্থ করেছে, আগেও অপদস্থ করেছে, এবং ওনাদের নেতা, কেন্দ্রীয় নেতা অমিত শাহ মমতা ব্যানার্জিকে যেভাবে এ দিদি ও দিদি বলে এবারেও বলেছেন, মানুষ শুধু অপেক্ষা করছে ইভিএম এর সুইচটা তৃণমূলের কোথায় আছে সেটা খুঁজে নেবার। আর 4 তারিখে দোকানদাররা এখনই বলতে শুরু করে দিয়েছে, দাদা মার্কেটে শুধু সবুজ আবির বিক্রি হবে, সবুজ আবিরের চাহিদাই আছে। তাই আমরা কোনো রকম নিশ্চিন্তে এই সবুজ আবির মানুষ ভীষণ ওভার কনফিডেন্ট, তৃণমূলের গলায় যেটা ওভার কনফিডেন্সের সুর, কি মনে হচ্ছে কোথায় সায়নদীপ কোথায় দাঁড়িয়ে আছে? আমি দিদিকেই জিজ্ঞেস করি আগে। দেখুন, ওভার কনফিডেন্স ভালো, কিন্তু আলটিমেট ওভার কনফিডেন্সটা রক্ষা হলেই হয়। সায়নদীপ কোথায় দাঁড়িয়ে আছে সেটা মানুষের স্বতঃস্ফূর্ত যে সাড়া, সেখান থেকেই আমরা জানতে পারছি সায়নদীপ কোথায় দাঁড়িয়ে আছে। আর বড়নগরের যে সমস্যা, প্রত্যেকটা মানুষকে গিয়ে জিজ্ঞাসা করুন বড়নগরের কি সমস্যা। প্রান্তিক অঞ্চলে চলে যান, বড়নগরের যে সমস্ত জায়গায় নিম্ন মধ্যবিত্ত মানুষ বসবাস করে সেখানে চলে যান, সেখানে গিয়ে দেখুন যে মানুষ কি অবস্থায় আছে, মানুষ কত যন্ত্রণায় আছে। শুধু লাল নীল আলো জ্বালালেই তো আর মানুষের জীবন আলোকিত হয় না, ভবিষ্যৎ আলোকিত হয় না। লাল নীল আলো জ্বালিয়ে দিলেই কি আর জীবন আলোকিত হবে, ভবিষ্যৎ আলোকিত হবে? 1 নম্বরে থাকবে, সায়নদীপ তার কারণ বরানগরের যত এরাও কনফিডেন্ট ভীষণ। হ্যাঁ হ্যাঁ, লাস্ট থেকে 1 নম্বরে থাকবে। লাস্টের দিক থেকে 1 নম্বরে, লাস্টের থেকে একদম 1 নম্বরে 100% থাকবে, লাস্টের দিকে থাকবে, লাস্টের দিক থাকবে। তাহলে বিজেপি কোথায় থাকবে? ব্যাপার এত বারবার দেখছি যে বিজেপি একটা এইরকম নাম্বারটাও এটা। হ্যাঁ হ্যাঁ, আর কিছু বলতে লাগবে না, ওদের স্থানকাল পাত্র পাল্টাবে, বিজেপি 2-এই থাকবে আর ভিতে থাকবে। আপনি কি বলবেন? এবার তোরা সামলা, 4 তারিখে জবাব দেবে বাংলা। আপনাদের তো সংলাপ রয়েছে, কিন্তু সংলাপে কি মানুষ ও মোবাইল দেখে দেখে খুঁজে নিচ্ছে যে কি কি সংলাপ বলা যায়, তাতে যদি ক্যামেরাটা দেখানো যায়। দেখাচ্ছি, পুকুরগুলো বোঝানো হচ্ছে, একটু কভারেজটা দেখাচ্ছি, আমরা আগেই তো বলেছি সিপিএম তৃণমূল একে অপরের পরিপূরক, নিশ্চিত করে দেখুন। আপনি শুনুন, বুঝতে পারবেন না তাপস রায় 2024 সালে তাপস রায়কে ছাড়তে হলো কেন? আজকে তাপস রায় কোন দলে আছেন? পার্নমিত্র যিনি 2021-এ দাঁড়িয়েছিলেন বিজেপির হয়ে, আজকে তিনি তৃণমূল। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে শুধু তাপস রায় পাণ্ডমিত্র না, সজল ঘোষকেও সকালবেলা কুণাল ঘোষকে টিভি মিডিয়ায় আক্রমণ করে রাত্রিবেলা ফোন করে ক্ষমা চাইতে হয়। এটা থেকেই বোঝা যায় কে কার পরিপূরক। কিন্তু একটা বিষয়, সেটা হচ্ছে এই যে দাদার সংলাপে মানুষের যে চাহিদাগুলো, বেসিক চাহিদাগুলো, সেই চাহিদা কি মিটছে? এবার কোথাও তৃণমূল হোক বা সিপিএম এর হোক বা কংগ্রেসের হোক বা তৃণমূল কংগ্রেসের হোক, রাজনীতিটা সংলাপের জায়গা নয়। রাজনীতি হচ্ছে প্রতিদিন সাধারণ মানুষের থেকে, সাধারণ মানুষের পাশে থেকে দাবি দেওয়ার লড়াই, আন্দোলনের সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দেওয়া। যেটা পারবো সেটাও বলবো, যেটা পারবো না সেটাও পরিষ্কারভাবে বলবো যে এটা পারলাম না। সেই কারণে দাঁড়িয়ে তৃণমূল গোটা 15 বছর ধরে কি পারলো আর কি পারলো না সেটা সাধারণ মানুষের কাছে উনি টিপ্পনি কাটছেন। ঠিকই বলেছে, রাজনীতিটা 365 দিনের কাজ, মানুষের প্রয়োজনের কাজ। এসআইআর এ যখন মানুষ হেনস্থা হয়ে ঘুরছিল, ওরা কোথায় ছিল? এই যে যারা আছে তারা কোথায় ছিল? এসআইআর সময় একমাত্র মানুষের পাশে ছিল তৃণমূলের ক্যাম্প। এরা বাড়িতে বসেছিল, এরা বাড়িতে বসে বসে এসআইআর এ আমি প্রশ্নটা করি, এসআইআর এ বরানগরে কি না কি বলেছেন? আমরা এগুলো জানি, আমরা এগুলো জানি। আমি বলছি এসআইআর এ কি প্রভাব পড়বে বরানগরে কি প্রভাব পড়তে পারে? করবে তো, কারণ যে মৃত ভোটাররা এতদিন আমরা দেখেছি সব স্বর্গ থেকে এসে ভোট দিয়ে গেছে, তারা এবার ভোট দিতে পারবে না, তাদের ভোট বাদ হয়ে যাবে। যাদেরকে বাইরে থেকে এনে লোক সাজিয়ে ভোট, কারা এনেছে বাইরে থেকে? সবসময় এটা অ্যাডভান্টেজ যারা থাকে, যারা শাসক দলে তারা থাকেই, তারাই থাকে। এটা 34 বছর
আপনি তো CPM ছিল, 15 বছর তৃণমূল করেছে, হ্যাঁ, এখন তারাই নাকে কান্না কাটছে যে বোধহয় মৃত ভোটাররা এসে ভোট দেবে। 34 বছরে বামপন সরকার মহিলাদেরকে শাড়ি চেঞ্জ করিয়ে প্রত্যেকদিন পক্সি দিত ভোটের দিন। আজকে এরা বলছে নাকি আমাদেরকে এদের থেকে শিখতে হবে। 2002 সালেও তোমার এসআইআর হয়েছিল, ভালোভাবেই হয়েছিল। অনেক ভোটারের নাম কাটা যাওয়া সত্ত্বেও 2004 সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতার সাথে কিন্তু সিপিআইএম প্রচুর সংসদ নিয়ে আমাদের লোকসভায় গেছিল। এটাই তার প্রমাণ। এসআইআর এ 30,000 নাম বাদ গেছে, যে সমস্ত মৃত ভোটার ভুয়ো ভোটারদের দিয়ে বুথ ক্যাপচারিং করে তোমার ছাপ্পা দেওয়ানো হতো। এবার সবকিছু তোমার কেস বিগড়ে দেবে, সায়নদীপ জিতবে, পাল্টাতে বড়নগরের চিত্র জিতবে এবার সায়নদীপ মিত্র। বুথ ক্যাপচার হয়েছে, তাহলে 2024-এর ইলেকশনে এরাও তো ছিল, এরাও প্রতিনিধিত্ব করেছিল। কটা রিপোল হয়েছে, কটার জন্য এরা অভিযোগ দিয়েছে বলুক, এরা কটা রিপোল হয়েছে। কথা কে বলেছিল? আমরা তো বলিনি তো। কে বলেছিল? হ্যাঁ, এসআর এর কথা কে বলেছিল? সবার প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল। আর আজকে এরা কথা বলছে 34 বছর জ্বালিয়ে সিপিএম গেছে পালিয়ে, এবার যাবে মমতার ভারতীয় জনতা পার্টি পাবে ক্ষমতা। আপনি উন্নয়ন ঢুকতে পারবেন না, এখানে ডবল ইঞ্জিনের সরকার চলবে, এখানে ডবল ইঞ্জিন। একটা জার্সি পরে দাঁড়াতো, এখন আরেকটা জার্সি পরে উন্নয়ন দাঁড়াবে। এই পরিবর্তন বিজেপি চাইছে। আর বিজেপির মতো বাঙালি বিরোধী দল যারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, যারা বলে যে যারা শিল্প এনারা যেটা বললেন যে স্বপ্ন দেখা ভালো, কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো না, এটা শুনেছেন তো যে কুজোরাও স্বপ্ন দেখে চিত হয়ে সবার। এখন বামেদের এই অবস্থা। এই যে মাছ খাওয়ার প্রসঙ্গ উঠলো, এই যে আপনি বললেন না মাছ খাওয়ার প্রসঙ্গ বললেন তো, তারা ভুলে গেছে। না আপনি মাছ খাওয়া নিয়ে বললেন তো, নিশ্চয়ই বলতো। তো মাছ খাবো কি খাবো না, এটা তো বাঙালির একটা মানে আমাদের এটা কি মনে হয় যে কে কি পড়বে, কে কি খাবে, কে কোথায় যাবে, কে কার সাথে কথা বলবে, এটা আমাদের ভারতবর্ষের সংবিধানের মৌলিক অধিকার। কোনো দল কোনো সরকার ঠিক করে দিতে পারে না। সুতরাং সেই মৌলিক অধিকারকে রক্ষা করা, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে বিজেপিকে এই রক্ষাটা করবে? অনেকে ভয় পাচ্ছেন কিন্তু যে বিজেপি এলেই মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যেতে পারে। কেন মনে হচ্ছে? মনে হচ্ছে এখন ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে সব অস্ত্র ভোতা হয়ে গেছে। কারণ ভারতীয় জনতা পার্টি খালি পশ্চিমবঙ্গে শাসন করছে না, গোটা ভারতবর্ষের মধ্যে 19টা রাজ্যে শাসন করছে। আসছে পশ্চিমবঙ্গে আসছে, আর 3-4 দিনের ব্যাপার। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন বিরোধীদের কাছে হাতিয়ার হচ্ছে তেলাপিয়া, লোটে, বাটা মাছ। সেই মাছ নিয়ে তো আপনাদের নেতা ঘুরে বেড়াচ্ছে। এইসব সেনাপতি দিয়ে তৃণমূল বা সিপিএম বিজেপি ওনাদের এই মাছ নিয়েই তো ওনাদের নেতা ঘুরে বেড়াচ্ছে। সারা ভারতবর্ষের দিকে তাকালেই আমরা বুঝতে পারি যে বিজেপি সরকার এলে বিজেপি সরকার কি করবে। ভারতবর্ষেই তো তার নমুনা রয়েছে, তাহলে এখানে বড়নগরে তার থেকে আলাদা করে কিছু হবে না। আমি তৃণমূলের কাছে আসি, তৃণমূল কি বলছেন? উৎসব পাচ্ছি, কদিন আগে দেখা গেল নিজের ব্যারাকপুর কেন্দ্রে টাক মাথায় ধুতি পাঞ্জাবি পরে হাতে একটা এত বড় সাইজের মাছ নিয়ে তিনি কেন্দ্রের মাছের ভোটারের কাছে যাচ্ছেন, নিয়ে বলছেন মাছ খাবে। তাহলে মাছ খাবার নিয়ে যদি কারোর মধ্যে ভয় না থাকে যে তৃণমূল অপপ্রচার করছে, তাহলে বিজেপির প্রার্থীকে কেন নেড়া মাথায় মাছ নিয়ে যেতে হচ্ছে? আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই যে মাছ খাওয়া, কি পড়বো না পড়বো, এইগুলোর মধ্যে সব থেকে বড় যে ইম্পর্টেন্ট বিষয়টা বোধহয় জনগণ মনে রাখছে, ভোটের দেওয়ার সময় মনে রাখবেন, সেটা হচ্ছে চাকরি। মানুষ চাকরি পাচ্ছে কিনা, মানুষ ভাতাতে সন্তুষ্ট কিনা, তারা চাকরি চায় কিনা, এই নিয়ে আমার মনে হয় কোনো সলিউশন হতে পারে না। ভাতা কোনো সলিউশন হতে পারে, কর্মসংস্থান একটা বড় সমস্যা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে। 34 বছরে এই উদাহরণ বামপন সরকারি নজির সৃষ্টি করেছে। 1996 সালে এসএসসি তৈরির মাধ্যমে চাকরির কর্মসংস্থান তৈরির সুযোগ করে দিয়েছে। চাকরি নিয়ে তৃণমূল কিছু বলতে চায়? চাকরি নিয়ে কিছু তৃণমূল বলতে চায়? চাকরির প্যানেলটা কারা বাতিল করলো? বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কি জিজ্ঞেস করুন। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দিয়েছে, আর চাকরি খেকর কাজ করেছে এই বিজেপি আর সিপিএম মিলে। কিভাবে পশ্চিমবঙ্গে চাকরি খেতে হয় এই সিপিএম বিজেপির থেকে দেখে নিন। এই সিপিএম বিজেপির চাকরি খেকো এরা। অন্য রাজ্যে যান, ওখানে সরকার বলছে আমি চাকরি দিয়েছি, এখানে বলছে এরা 26,000 আমি চাকরি খেয়েছি তাই আমাকে ভোট দাও। এদেরকে মানুষ বুঝিয়ে দেবে আগামী দিন 4 তারিখে রেজাল্ট বেরানোর সময়। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আলোচনার, এই বিতর্ক সভার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি খুব সহজ প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম এবং সহজ প্রশ্ন দিয়ে শেষ করব। তৃণমূলকে মানুষ কেন ভোট দেবে?
তৃণমূলকে মানুষ উন্নয়নের নিরিখে ভোট দেবে। আজকে পশ্চিমবঙ্গে যেইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আস্তে আস্তে চেষ্টা করছে, যেইভাবে বাইরের রাজ্য থেকে শিল্পপতিদের এনে এখানে কনফারেন্স করে এখানে তারা এখানে বিনিয়োগে আগ্রহী হচ্ছে। আজকে আপনি যান সল্টলেকে যান, নিউ টাউনে যান, আমাদের রাজারহাটে যান, দেখুন কিভাবে এখানে কাজ হচ্ছে এবং নতুন নতুন শিল্পপতিরা এখানে ইনভেস্ট করছে। এখানে আবার উন্নয়নের পরিবেশ তৈরি হয়েছে। আজকে এখানে বিদ্যুৎ যায় না, এখন বিদ্যুতের এখানে সহজ পরিকাঠামোতে তারা বিদ্যুৎও এখানে পাচ্ছে, সবকিছু পাচ্ছে। আপনি সিপিএম এর কাছে ভোট দেবে তার কারণ কর্মসংস্থানের জন্য ভোট দেবে। কর্মসংস্থানের নজির পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার তৈরি করেছে। আমরা এই এবছরের নির্বাচনী ইশতেহারায় বলেছি, আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আগামী 5 বছরের মধ্যে কর্মসংস্থানের সমস্ত সরকারের শূন্য পদে নিয়োগের বন্দোবস্ত করব। প্রত্যেকটা পরিবারে একজনের স্থায়ী চাকরি হবে। যারা স্টার্ট আপ চালু করতে চাইছেন তারা সরকারের পক্ষ থেকে ঋণ পাবেন। যদি সেই স্টার্ট আপ ফেল করে তাহলে 50% লোন তাদের শোধ করতে হবে না। আমরা মহিলাদের জন্য, নারীদের নিরাপত্তার জন্য সঠিক সুবন্দোবস্ত করব। শুধু তাই নয়, আমরা বেকারদের জন্য নেতাজি সুভাষ যুব প্রকল্প নামে পোর্টাল চালু করব, যাতে সেই পোর্টালের সাহায্যে যতদিন না তারা চাকরি পাচ্ছে সেই চাকরি প্রার্থীরা ভাতা পায়। সর্বোপরি আমি এবার আমি সবাইকে তৃণমূল উদাহরণ যেগুলো বললো, ইনফোসিস থেকে শুরু করে যা কিছু, 4 তারিখ ওই ভিত্তিতে সিপিএম কে ভোট দেবে। ওই সব কটা সিপিএম আজকে ইনফোসিসের মতন সংস্থা বিজেপিকে কেন ভোট দেবে? কেন মানুষ জনগণ বিজেপিকে ভোট দেবে? কেন বরানগরের মানুষ বিজেপিকে ভোট দেবে? কেন দেবে না? কেন দেবে না? কেন দেবে না বলুন? আজকে বড়নগরের ডেটাটা একটু জানতে হবে। আজকে অটল পেনশন যোজনা আমার নেতা নরেন্দ্র মোদীজি 3,500 মানুষকে উপকৃত দিচ্ছে বড়নগর থেকে। আজকে মায়েরা গ্যাস পাচ্ছে, আজকে আমার নেতারা করাচ্ছে। এই ক্ষেত্রে বিজেপিকে মানুষ ভোট দেবে। আজকে যেখানে সভা হচ্ছে, এই যে কালীতলা মাঠ, এই মা কালীকে পিসাব ভ্যানে কে তুললো? মমতা ব্যানার্জি, যিনি পুলিশ মন্ত্রী ছিলেন, তিনি মা কালীকে পিসাব ভ্যানে তুলেছে। তাই তো নিশ্চিত করে বলছি, বড়নগরের রায় তৃণমূলের বিদায়, বড়নগরের রায় তৃণমূলের বিদায়। গলা টিপে বঞ্চনা করে যতই করো হামলা, আকাশ ছুঁয়ে উঠবে ধ্বনি, আবার জিতবে বাংলা, আবার জিতবে বাংলা, আবার জিতবে বাংলা। ক্ষমতায় থাকা দল যদি বলে তাদের উপর হামলা করা হচ্ছে, তার মানে তাদের আর ক্ষমতায় থাকার ক্ষমতা নেই। এই উত্তেজনা, এই চরম উত্তেজনার মধ্যেই আমরা দ্য ওয়ার্ল্ড স্পেশাল 26 পৌঁছে যাচ্ছি বিভিন্ন জায়গায়, কথা বলছি মানুষদের সঙ্গে, বিভিন্ন পলিটিক্যাল রাজনৈতিক দলের কর্মীদের সাথে কথা বলছি, সমর্থকের সাথে কথা বলছি। আমরা আবার পৌঁছে যাবো কোনো জেলায় জানতে ঠিক ভোটের আগে উন্মাদনা কিরকম, কি চাইছে বাংলা। আর একটাই প্রশ্ন বারবার, এই যেখানে লেখা ভোট যুদ্ধ ধুন্ধুমার, বাংলা এবার হচ্ছে কার, এই নিয়েই পৌঁছে যাবো। আমার সঙ্গে ক্যামেরা সৌমদীপ আর আমি শুভঙ্কর দাওয়াল।